দুই তলার লিভিং রুমে এই মুহূর্তে বাড়ির সবাই সমবেত হয়েছে। সকলের চেহারা গম্ভীর। একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে বাড়িতে। রাত মাত্র অফিস থেকে ফিরেছে। তার একমাত্র বউয়ের ভাইয়ের মুখ পুড়ে গেছে। এটা তার জন্য বিরাট দুঃসংবাদ। অথচ নিজের বাড়ির সদস্যদের কারো কিছু হলে রাত এত মাথা ঘামায় না যতটা বউয়ের বাপের বাড়ির সদস্যদের জন্য মাথা ঘামায়। রাবেয়া ব্যাপারটা খেয়াল করেছেন। রুবায়েতের চিৎকার থেমে গেছে। দীপ্তি একটা ছোট পাখা দিয়ে ভাইয়ের মুখে অনবরত বাতাস করছে। রুবায়েতের চেহারা অস্বাভাবিক লাল। দেখলে মনে হবে ভয়ঙ্কর কোনো প্রেতাত্মা। রুবায়েত ঋতুকে আশেপাশে খুঁজছে। মেয়েটাকে কাছে পেলে সে নিজেও একটা চর মারত। কত বড় বেয়াদব! ঋতু দীপ্তির চর খেয়ে কাঁদতে কাঁদতে অরণির রুমে ঢুকে গেছে। এখনও সেখানে বসে আছে। অরণি বাথরুম থেকে বের হয়েছে অনেকক্ষণ পরে। তার সারা শরীর ভেজা ছিল। এখন শুকনো কাপড় পরে মাথায় টাওয়াল জড়িয়ে শান্ত মুখে নিষ্প্রাণ পুতুলের মতো বসে আছে। রাফাত তার গা ঘেঁষে বসেছে। অরণির হাত দুটো রাফাতের হাতের মুঠোয়। অরণি থেকে থেকে কেঁপে উঠছে। রাফাতের বুকে মাথা টেকালে ভয় একটু কমছে। তারপর আবার সেই জঘন্য স্মৃতি মনে করে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। ঋতু তাদের থেকে একটু দূরে বসে ফ্যাস ফ্যাস করে কাঁদছে। নিজের জন্য না, তার কান্না পাচ্ছে অরণির জন্য। রাফাত এখনও ঘটনা জানে না। অরণি মুখ খোলেনি, শুধু রাফাতকে অনুরোধ করেছে তার পাশে বসে থাকার জন্য। রাফাত তাই বসে আছে। তবে অরণির মুখ থেকে তার কিছু শোনার প্রয়োজন নেই। পুরো কথা সে যতটুকু শুনেছে তাই যথেষ্ট পরিস্থিতি বোঝার জন্য। এই সামান্য ব্যাপার না বোঝার কিছু নেই। অরণির বিধ্বস্ত অবস্থা আর রুবায়েতের পরিণতি দেখলে যে কোনো বুদ্ধিমান মানুষটা চট করে বুঝে ফেলবে সব। রাফাত স্থির হয়ে বসে আছে ঠিকই, কিন্তু তার গায়ের শিরা উপশিরা কাঁপছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে রুবায়েতের গলা টিপে ধরতে, একাধারে চোখে মুখে ঘুষি মেরে তার হুঁশ উড়িয়ে দিতে। কিন্তু কিছু করতে পারছে না সে। বাড়ির গুরুজনেরা রুবায়েতকে ঘিরে আছে। উফ, রাফাত কেন কিছু করতে পারছে না? শিলা কথা বললেন, তুমি সকালেই বাড়িতে কেন এসেছিলে রুবায়েত? তোমার কি কোনো কাজ ছিল? দীপ্তি শিলার দিকে এমনভাবে তাকালো যেন শিলা খুব খারাপ কথা বলেছেন। রুবায়েতের এই বাড়িতে আসা যেন খুব সাধারণ ব্যাপার। এই নিয়ে কেউ প্রশ্ন করতেই পারবে না। রাবেয়া বললেন, আমাদের সাথে গাড়িতে উঠেছিলে না তুমি? তারপর আবার নেমে গেলে কেন? এখানে আসার জন্য? রুবায়েত নত কণ্ঠে বলল, বিশ্বাস করুন আন্টি, আমার কোনো দোষই ছিল না। আপা আমাকে পাঠিয়েছিল। সবার নজর দীপ্তির দিকে গেল। শিলা চাচি অবাক হয়ে বললেন, কী ব্যাপার দীপ্তি? দীপ্তি থতমত খেয়ে বলল, আমার পার্স খুঁজে পাচ্ছিলাম না। ড্রয়ারে রেখে দিয়েছিলাম, তারপর আর নিতে মনে নেই। সেজন্য রুবায়েতকে পাঠিয়েছিলাম এখানে। রাহাত হতাশ হয়ে বলল, তুমি এর জন্য রুবায়েতকে কেন পাঠাতে গেলে? অন্য কাউকে পাঠাতে পারতে। দীপ্তি উঁচু কণ্ঠে বলল, অন্য কাউকে পাঠাবো কেন? আর তুমি এমনভাবে বলছো যেন আমার ভাই সত্যি দোষী। ও তো বলছে ও কিছু করেনি। শিলা কঠিন গলায় বললেন, অরণি এখানে একা আছে, এটা জানার পরেও তুমি তোমার উপযুক্ত ভাইকে এখানে পাঠাবে কেন? অরণি একা কোথায় ছিল? আপনারাও তো ছিলেন। আর আমাদের মধ্যে ছেলে মানুষ বলতে কেবল রুবায়েত ছিল। ভেবেছিলাম ও এক দৌড়ে যাবে, আবার এক দৌড়ে ফিরে আসবে। আমি কি আর জানতাম যে অরণি এত কাহিনী করবে? শিলা রুক্ষ গলায় বললেন, তুমি এমনভাবে কেন বলছো? এটা কি অরণির দোষ? দীপ্তি দায়সারা হেসে জবাব দিল, আমি কিভাবে বুঝবো কার দোষ? আমি তো এখানে উপস্থিত ছিলাম না। ছোট চাচা বললেন, সশরীরে এখানে কেউই উপস্থিত ছিল না মা, কিন্তু কমন সেন্স এখানে সবার মাথায় উপস্থিত আছে। বোঝাই যাচ্ছে কি হয়েছিল। দীপ্তি রেগে বলল, আপনারা কি আমার ভাইকে দোষী ইঙ্গিত করতে চাইছেন? আমি অরণির দোষও দিচ্ছি না, কিন্তু রুবায়েত আমাকে যা বলেছে তার সারমর্ম হলো সে কফি খেতে চেয়েছিল অরণির কাছে। তারপর কেটলি থেকে কফিটা ওর গায়ে পড়ে গেছে। এটুকুই ঘটনা। আর বেয়াদবি করেছে ঋতু। সে কেন রুবায়েতকে মরিচ গুঁড়া দিল সেটার বিচার আগে হওয়া উচিত। নির্মল সাহেব বললেন, যে প্রকৃত দোষী তার অবশ্যই বিচার হবে, কিন্তু তোমার ভাই ফাঁকা বাড়িতে কেন ঢুকবে? এটা একটা অপরাধ। অরণি একা জেনেও সে কফি খেতে চেয়েছে, এটা আরও বড় অপরাধ।
আর অরণি যদি ভুল করেই ওর গায়ে কপি ফেলে দেয় তাহলে ওর মুখ কেন পুড়বে? পোড়ার কথা হাত অথবা পা, কপাল কেন ফাটবে? আর অরণি বা এমন অস্বাভাবিক আচরণ কেন করবে? দীপ্তি নিশ্চুপ। নির্মল রুবায়েতের দিকে চেয়ে বললেন, তুমি যে পার্স নিতে এসেছিলে সে পার্স কি নিতে পেরেছ? রুবায়েত ভদ্র গলায় বলল, জি পেরেছি আঙ্কেল, এই তো পার্স। রুবায়েত তার পকেট থেকে পার্স বের করলো। এই পার্স আগে থেকে তার কাছে ছিল। গাড়িতে বসে দীপ্তির ব্যাগ থেকে সে চুরি করেছিল। তারপর দীপ্তির কাছে ভাঙতি টাকা চেয়েছিল। দীপ্তি ভ্যানিটি ব্যাগ খুলে দেখে তার টাকার ব্যাগ নেই। তখন রুবায়েত আগ বাড়িয়ে বলল, ফেলে এসেছো মনে হয় বাড়িতে, আমি গিয়ে নিয়ে আসবো? দীপ্তি খুশি হয়ে বলল, যা ভাই। তারপর রুবায়েত গাড়ি থেকে নেমে যায়। দীপ্তি তখন বুঝতে না পারলেও এখন সব বুঝতে পেরেছে। রুবায়েত ভীষণ ঘাড়তেরা, তাকে দিয়ে একটা ছোট কাজও করানো যায় না। সে হঠাৎ আগ বাড়িয়ে কেন দীপ্তির ব্যাগ নিতে এত দূর আসতে চাইবে? রুবায়েত তাহলে অরণির জন্য এসেছিল। তাছাড়া ইদানিং অরণিকে নিয়ে রুবায়েত একটু বেশি আলোচনা করে। তখনই দীপ্তির ব্যাপারটা বোঝার দরকার ছিল, সে বোঝেনি। আগে বুঝে ফেললে আজকে আর এই বিপদ হতো না। তবে এখন দীপ্তির প্রধান কাজ ভাইকে যে কোনো মূল্যে রক্ষা করা। যেহেতু রুবায়েত তার চাচাতো ভাই, রুবায়েত ধরা খেলে শ্বশুরবাড়িতে সেও মুখ দেখাতে পারবে না। এতদিনের কোরানো মান সম্মান সব খোয়া যাবে। ছোট চাচা একটু ভেবে চিনতে বললেন, আচ্ছা রুবায়েত, সত্যি কি কপিটা ভুলবশত পড়ে গেছিল, নাকি অরণি তোমার মুখে কেটলি ছুঁড়ে মেরেছিল? এই কথা শুনে চাপা শব্দে হেসে ফেলল উর্মি। আসার সঙ্গে সঙ্গে উর্মিকে চোখ রাঙালেন। ছোট চাচা আবার জিজ্ঞেস করলেন, তোমার কপালে দাগ কেন? রুবায়েত অপ্রস্তুত হয়ে বলল, আমারই ভুল হয়েছে। আমি ভাবির সাথে একটা মজা করেছি। ভাবি ভুল বুঝে আমার উপর রেগে গেছেন, কিন্তু তাই বলে যে কেটলি ছুঁড়ে মারবে এটা বুঝিনি। মেজো চাচা ভ্রুকুচকে বললেন, কি এমন মজা করেছিলে? নির্মল সাহেব শক্ত চোখে চেয়ে আছেন। ইচ্ছে করছে উঠে গিয়ে ছেলেটার গালে দু চার গা এখনই লাগাতে। নির্লজ্জ কোথাকার। রুবায়েত ইতস্তত করে বলল, এমনি সাধারণ একটা মজা। ভাবির সাথে মানুষ কত মজাই তো করে। আমি বুঝিনি ভাবি যে এত কনজারভেটিভ মাইন্ডের। তানজিমা বলল, রুবায়েত ভাই ঠিক বলেছে, ছোট ভাবি সব কিছুতে বেশি বাড়াবাড়ি করে। সে শুধু শুধু রুবায়েত ভাইকে। তানজিমাকে থামতে হলো। বড় চাচা এমনভাবে চোখ পাকিয়েছেন যে বাকি কথা বলার সাহস তার নেই। নির্মল সাহেব ভারী গলায় বললেন, রুবায়েত, আমার দৃষ্টিতে অপরাধী তুমি করেছ, সেজন্য তোমার শাস্তি প্রাপ্য। কেন তুমি ছোট বউয়ের সাথে মশকরা করবে? এ কেমন দুঃসাহস? দীপ্তি প্রতিবাদী গলায় বলল, বাবা, আপনি এসব কি বলছেন? রুবায়েত মানুষটা এমন। রুমা, নীলিমা, তানজিমার সাথেও তো ও কত মজা করে। ওরা তো কখনো কিছু মনে করেনি। অরণি সবার মতো ফ্রি মাইন্ডেড না, এটা তার প্রবলেম। রুবায়েতের কি দোষ? সে তো আর জানতো না অরণির স্বভাব সম্পর্কে। নির্মল বললেন, রুবায়েত জানতো না, এটাই তার দোষ। সে কেন জানবে না যে মেয়েরা মজা করার বস্তু নয়? রুবায়েত, তুমি এখনই কানে ধরে উঠবোস করো। রুবায়েত হকচকে বলল, সরি আঙ্কেল। দীপ্তি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বাবা, আপনি এভাবে অপমান করতে কেন চাইছেন? অরণি রুবায়েতকে ভুল বুঝেছে, এখানে শুধু ওর দোষ কেন হবে? অরণিও দোষী, কিন্তু আপনার বিচার দেখে মনে হচ্ছে আমার ভাই অনেক বড় অপরাধ করে ফেলেছে। নির্মল দীপ্তির কথা অগ্রাহ্য করে বললেন, তারপর অরণির কাছে ক্ষমাও চাইবে তুমি? রুবায়েত বলল, আমি মানছি আমার ভুল হয়েছে। ভাবির সাথে মজা করাটা আসলে উচিত হয়নি, সেজন্য অবশ্যই আমি ক্ষমা চাইব ভাবির কাছে। ভাবি, অরণি ভাবি, একটু বাইরে আসুন প্লিজ। এই কথা বলতে বলতে রুবায়েত অরণিদের বেডরুমের সামনে গিয়ে দাঁড়ালো। রুবায়েতের কণ্ঠ শুনে রাফাত উঠে এলো। বাইরে বের হয়ে দরজা ভিড়িয়ে দিল যাতে ভিতরের দৃশ্য দেখা না যায়। রুবায়েত তাও চেষ্টা করছে অরণিকে দেখার জন্য। রাফাত কঠিন মুখে বলল, কি হয়েছে? রুবায়েত সরল কণ্ঠে জবাব দিল, আমি ভাবির কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন? ছোট্ট একটা মজা করেছিলাম। ভাবি হয়তো কষ্ট পেয়েছেন অথবা আমাকে ভুল বুঝেছেন, তাই আমার মনে হচ্ছে ক্ষমা চাওয়া উচিত। ভাবিকে একটু ডেকে দিন। রুবায়েতের কণ্ঠ থেকে এমনভাবে বিনয় ঝরছে যেন সে ভীষণ নির্দোষ, আর নির্দোষ হয়ে অনুতপ্ত বোধ করছে। রাফাত খুব কষ্টে নিজেকে সংবরণ করে বলল, ক্ষমা চাইতে হবে না, যাও তুমি। না, এটা কিভাবে হয়? আমার নিজের কাছে এত খারাপ লাগছে,
ভাবি যে এভাবে আমাকে ভুল বুঝবে আমি ভাবিনি। তার পায়ে ধরে ক্ষমা না চাইলে আমার শান্তি লাগবে না। যতক্ষণ ভাবি আমাকে ক্ষমা না করবে আমি এখান থেকে যাব না। প্লিজ ভাবি একটু বাইরে আসুন। রুবায়েত পারলে রাফাতকে অগ্রাহ্য করে ভিতরে ঢুকে যাচ্ছে। এবার রাফাতের ধৈর্যের বাঁধ একদম ভেঙে গেল। বাবা চাচা কাউকে মানল না। হাত মুষ্টি করে রুবায়েতের বাম চলে ভয়ঙ্কর একটা ঘুষি মারল। সবাই হতভম্ব হয়ে গেল। যারা বসেছিল তারা উঠে দাঁড়িয়ে গেছে। রাহাত কাছে এসে চিৎকার করল, রাফাত এটা কি করলি? রাফাত পরপর আরও 2টা ঘুষি মারল। রুবায়েত মেঝেতে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে। রুমা আর্তনাদ করে উঠল, ছোট ভাইয়া মেরো না প্লিজ। রাফাত শুনল না। রুবায়েতের কলার টেনে আরেকটা দিতে যাচ্ছিল। তখনই দীপ্তি চেঁচিয়ে উঠল, থামো বলছি। আর এটা কি ধরনের অসভ্যতা শুরু হয়েছে? কেউ ওকে কিছু বলছে না কেন? আমার ভাইটাকে মেরে ফেললো। বাবা আপনিও কি কিছু বলবেন না? কেউ দীপ্তির কথার উত্তর দিচ্ছে না। দীপ্তি হিংস্র চোখে রাফাতের দিকে চেয়ে বলল, আমার ভাইয়ের গায়ে তুমি কোন সাহসে হাত তুললে? তোমার নামে আমি মামলা করব, গুন্ডা কোথাকার। রাফাত রক্তিম দৃষ্টিতে পাল্টা প্রশ্ন করল, আগে বলো তোমার ভাই কোন সাহসে অরণির গায়ে হাত দিয়েছে? দীপ্তি ফোঁস করে বলল, কে বলেছে? আমার ভাই কখনো এমন কাজ করবে না। অরণি বললেই হলো, আমি রুবায়েতকে চিনি না? তোমার বউ মিথ্যা কথা বানিয়ে বলছে। রাফাত দাঁত খিঁচে বলল, অরণি এখনও আমাকে কিছুই বলেনি, কিন্তু যখন বলবে তখন আমি। দীপ্তি ঝটপট বলল, কিছু বলেনি তাও তুমি ওর গায়ে হাত তুললে? পুরোটা না জেনেই এখনই ক্ষমা চাইবে তুমি ওর কাছে? রাফাত নির্মল সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, বাবা তুমি কিছু বলবে না? নির্মল বললেন, বাড়ির ভিতর ওকে মারাটা উচিত হয়নি। দীপ্তি চোখ বড় করে জানতে চাইল, তাহলে কি বাইরে নিয়ে মারা উচিত? নির্মল গম্ভীর মুখে মাথা নাড়লেন, মারা তো অবশ্যই উচিত। দীপ্তি ক্রোধপূর্ণ কণ্ঠে বলল, না জেনে কারো গায়ে হাত তোলা ক্রাইমের পর্যায়ে পড়ে। তাহলে তুমিও ক্রাইম করেছো। পুরো ঘটনা না জেনে ঋতুকে চর মেরেছ। পারবে ওর কাছে ক্ষমা চাইতে? রাফাতের কথা শুনে রাহাত বিক্ষিপ্ত মেজাজে ছুটে এলো, কি বললি তুই? আর একবার বল। আমার বউ ক্ষমা চাইবে কাজের মেয়ের কাছে? তুই তো ভালোই হিপোক্রিট। মাকে মাপ চাইতে বলিস বউয়ের কাছে, বড় ভাবিকে মাপ চাইতে বলিস কাজের মেয়ের কাছে। তোর কি দিন দিন বোধশক্তি লোপ পাচ্ছে? রাফাত মাথা নিচু করে কঠিনভাবে বলল, আমার বোধশক্তি ঠিক জায়গাতে আছে। ভাবি অন্যায়ভাবে ঋতুর গায়ে হাত তুলেছে। ঋতুর জায়গায় নীলিমা হলেও আমি একই রিয়েক্ট করতাম। এই কথা শুনে নীলিমার গা জ্বলে উঠল। এর মানে কি ছোট ভাইয়া ঋতুর সাথে তাকে তুলনা করছে? অর্থাৎ এই বাড়ির মেয়ে আর কাজের মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ ঘরের ভিতর থেকে কথাটা শুনেই ঋতুর চোখে আবার পানি চলে এলো। তার চোখের এই অশ্রু কৃতজ্ঞতার। এই বাড়িতে অনেকের কাছেই তো কতবার বকশিস পেয়েছে সে, কিন্তু সম্মান কারো কাছে পায়নি। আজকে ছোট ভাইয়ের কাছে পাওয়া হলো। রাহাত রাবেয়ার কাছে গিয়ে বলল, মা তোমাকে আমি আজকে বলে দিচ্ছি, এই ছেলে তোমার বাড়ির মান সম্মান ডুবিয়ে ছাড়বে। ওর কথার ধরন দেখেছো? রীতিমতো দীপ্তি আর রুবায়েতকে জঘন্যভাবে অপমান করেছে। যে আমার বউকে এভাবে অপমান করে তার সাথে আমি এক বাড়িতে থাকবো না। এবার তুমি ঠিক করো মা, ও বেরিয়ে যাবে নাকি আমি? আজকের একটা ফয়সালা অবশ্যই দরকার। রাবেয়া একবার বড় ছেলের দিকে তাকাচ্ছেন, আরেকবার ছোট ছেলের দিকে। রাহাত হাফ ছেড়ে আবার বলল, আরও একটা কথা তোমাকে বলে দিচ্ছি মা, এই ছেলের সাথে থাকলে তুমি জীবনে আরও অপমানিত হবে। নিজের বউয়ের কাছে তোমাকে মাপ চাওয়া হয়েছিল মনে নেই? কয়দিন পর দেখবে তোমাকে দিয়ে বউয়ের পা টেপাচ্ছে, তখন কি করবে? রাবেয়া হতভম্ব হয়ে যাচ্ছেন। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের এত ক্ষোভ, মা হয়ে 2 ছেলের এমন বিবাদে তিনি কার পক্ষ নেবেন? দীপ্তি আর অরণির মধ্যে রাবেয়া কাউকে পছন্দ করেন না। অরণির সাথে তিনি এখন যেটা করছেন সেটা আলগা আহ্লাদ। দুর্ব্যবহার করে অরণিকে আর জ্বালানো যাচ্ছে না, তাই ভালো ব্যবহার করে জ্বালাচ্ছেন। কিন্তু রাফাতকে তিনি প্রচণ্ড ভালোবাসেন। আজ পর্যন্ত রাফাত কখনোই তার মনে কষ্ট দেয়নি, কিন্তু রাহাত অনেকবার কষ্ট দিয়েছে। তাই রাবেয়াও ভালো মতো বোঝেন কোন ছেলে তার জন্য সঠিক। তিনি রাফাতের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে আমার কাছেই থাকবে, তুই বেরিয়ে যা। রাহাত মায়ের উত্তর শুনে হকচকিয়ে গেল। বদ্ধ করে দীপ্তি সশব্দে রুবায়েতের গালে চর মারল। রুবায়েত হতচকিত দৃষ্টিতে বলল, আপা তুমিও? দীপ্তির ক্রোধানলে পড়ছে। রাগে খিটমিট করে বলল, এত বড় স্পর্ধা তোর কিভাবে হলো? একবারও আমার মান সম্মানের কথা চিন্তা করলি না? ফাজিল লাফরাঙ্গা। রুবায়েত কোনো উত্তর দিল না। তীক্ষ্ণ দৃষ্টিতে নিচে তাকিয়ে আছে। দেখলে মনে হবে সে ড্রাগস নিয়ে নেশায় টালমাতাল। এই জগতের কোনো ধ্যান ধারণা তার মাঝে নেই।
দীপ্তি ক্রমাগত পায়চারি করতে লাগলো। লিভিং রুমে এখন পারিবারিক তর্ক বিতর্ক শুরু হয়েছে। সেই সুযোগে দীপ্তি রুবায়েতকে নিয়ে নিজের বেডরুমে চলে এসেছে। ওখানে থাকলে আরও মার খেত সে। দীপ্তি নিজেকে পাগল পাগল লাগছে। আগে যেখানে দেব ননদেরা মুখে হাসি ছাড়া দীপ্তির সঙ্গে কথা বলতো না, তারাই আজ কেমন বক্র দৃষ্টিতে তাকাচ্ছিল। রাপাত তো রীতিমতো দীপ্তিকে সবার সামনে বিনা ডিটারজেন্টে ধুয়ে দিয়েছে। কারোর সামনে মাথা তুলে তাকানোর উপায়টুকু নেই। এই বাড়িতে আর থাকা সম্ভব না তার পক্ষে। সবার অসম্মানের ব্যক্তি হয়ে দীপ্তি এখানে থাকতে চায় না। দীপ্তি চেঁচিয়ে বলল, তোর জন্য রুবায়েত, তোর অসভ্যতামের জন্য আজকে আমার এই শোচনীয় অবস্থা। সবার মাথা হেট করে দিলি তুই। তোর কোনোদিন ভালো হবে না দেখিস। দীপ্তি কাঁদতে লাগলো হাউমাউ করে। আপার কান্না দেখেও রুবায়েতের মধ্যে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। সে নিজস্ব ঘরে আটকে থেকেই বলল, আপা, আমি অরণিকে বিয়ে করতে চাই। কথাটা শুনে দীপ্তির চোখ স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল। কাছে এসে রুবায়েতকে একাধারে আরও দু একটা চড় দিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, টোটালি ইনসেন তুই। তোর ট্রিটমেন্ট দরকার। আল্লাহ, এ কেমন বিপদে ফেললে তুমি। তোর মতো কোলাঙ্গার ভাই আর কারো না হোক। রাহাত ঘরে ঢুকে বলল, অনেক কষ্ট করে মাকে ম্যানেজ করেছি, না হলে আজকেই আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে হতো। দীপ্তি বিস্ফোরিত গলায় বলল, তোমার কিভাবে মনে হলো যে এত কিছুর পরেও আমি এই বাড়িতে থাকব? রাফাত আমাকে কি অপমানটাই না করলো সকলের সামনে। সে যদি এসে আমার পায়ে ধরে পড়ে থাকে, তাও আমি এখানে থাকবো না। রাফাত জীবনেও তোমার পায়ে ধরবে না, সেই আশা করেও লাভ নেই। কিন্তু এখানে না থাকলে তো সমস্যা হয়ে যাবে। এমনি বাড়ির সাথে আমার দূরত্ব অনেক বেড়ে গেছে। তাহলে তুমি থাকো তোমার বাড়ি নিয়ে, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমাদের সবার সাথে এখানে অবহেলার পাত্রী হয়ে থাকতে পারবো না। আমার এখনই দম বন্ধ লাগছে। আমার এতদিনের সব মান সম্মান ধুলোয় মিশে গেল। রাহাত আর চোখে রুবায়েতের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, এমন ভাই যার থাকে তার মান সম্মান ধুলোয় মিশবে না তো কি? দীপ্তি রুবায়েতের কাছে গিয়ে রোষপূর্ণ কণ্ঠে বলল, বের হ তুই এখান থেকে। আমার চোখের সামনে আর কোনো দিন আসবি না। রুবায়েত নমনীয় গলায় বলল, আপা, অরণি। চুপ, একদম চুপ। আরেকবার অরণির নাম উচ্চারণ করলে আমি তোকে গলা টিপে মারব। বিকট শব্দ হলো। হুট করে দীপ্তিদের শোবার ঘরে ঢুকে পড়েছে রাফাত। রুবায়েতকে দেখে মেজাজটা তার সপ্তম আসমানে উঠে গেল। দাঁতে দাঁত পিষে বলল, এই স্কাউন্ডেল এখনও যায়নি কেন? রাহাত দুই হাতে রাফাতকে আটকাতে চেষ্টা করলো, কিন্তু সম্ভব হলো না। রাফাত সর্বোচ্চ হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ল রুবায়েতের উপর। তার পরনে ডেনিম জ্যাকেট প্রায় টেনে টুনে ছিঁড়ে ফেলল। ধাক্কা মারতে মারতে বলল, বের হ, আমার বাড়ির ত্রিসীমা নাই যেন তোকে আর না দেখি। দীপ্তি কাঁদতে কাঁদতে বলল, রাফাত প্লিজ, ও এমনিই চলে যাবে। তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাফাত তীক্ষ্ণ দৃষ্টিতে দীপ্তির দিকে তাকালো। দীপ্তি তখনই মাথা নিচু করে ফেলল। মাথা নিচু করা ছাড়া তার আজ অন্য কোনো উপায় নেই। আজ তার মাথা নিচু করার দিন। কেউ যদি অরণির কাছেও আসে, আমি তার মাথা ফাটিয়ে দেব। তানজিমা আর নীলিমা ভয়ে দৌড়ে পালালো। সন্ধ্যায় তারা গিয়েছিল অরণির সাথে সকালের দুর্ঘটনার ব্যাপারে কথা বলতে, কিন্তু রাফাত কাউকেই অরণির কাছে ঘেঁষতে দিচ্ছে না। শিলা চাচিকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। সেখানে তানজিমা আর নীলিমা তো কোনো ছাড়। এইমাত্র মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি শুনে তারা দৌড়ে নিচে চলে এলো। নিচতলায় একটা গেস্ট রুমের মতো আছে। এখানে বুক সেলফ দিয়ে ভর্তি। তাহসিন বসে বসে বই পড়ে। এখনও সে বই পড়ছে। তানজিমা আর নীলিমার উপস্থিতি লক্ষ্য করে একবার মাথা তুলে তাকালো, তারপর আবার বইয়ে মনোযোগ দিল। চশমা চোখের ছেলে তাহসিন খুবই কিউট। তাকে বাড়ির সবাই ডাকে গুড বয়, কারণ পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজ তাকে করতে দেখা যায় না। ছেলেটা কোনো দুষ্টুমিতেও থাকে না, তবে মাঝে মাঝে বুদ্ধিমানের মতো বুদ্ধি করে দু একটা কথা বলে। তার সে কথাগুলো খুব কাজে লাগে। তানজিমা আর নীলিমা তাহসিনের সামনে বসে ফিসফিসিয়ে আলাপ করছিল। তাদের আলোচ্য বিষয় অরণি। অরণির অবস্থা খুবই খারাপ। সারাদিন একবারও ঘর থেকে বের হয়নি। আর ওই দুর্ঘটনার পর সে পুরো 40 মিনিট লাগিয়ে গোসল করেছে। খুব অদ্ভুত, তাই না? তানজিমার কথার উত্তরে নীলিমা বলল, অদ্ভুত তো বটেই, কিন্তু ছোটোভাবে সূচিবায়ু রোগ আছে, তাই মনে হয় গোসল করেছিল। তানজিমা মাথা নেড়ে বলল, হুম, আমার মনে হয় যথেষ্ট খারাপ কিছু হয়েছে। না হলে অরণি এতক্ষণ লাগিয়ে গোসল করবে কেন? ওই সময় কারো গোসল করার মতো অবস্থা থাকে?
নীলিমা একটু ভেবে বলল, ধুর, কিভাবে যে আসল ঘটনা জানবো। ছোট ভাইয়ার তো ভাবির কাছে যেতে কাউকে অ্যালাউ করছে না। আচ্ছা, ছোট ভাইয়া এমন করছে কেন? তাহসিনে থেকে উত্তর এলো, এই সময় ছোট ভাবি খুবই মানসিক ফ্রাস্ট্রেশনে ভুগছে। সবাই মিলে যদি তাকে এই ব্যাপারে একাধারে প্রশ্ন করে তাহলে সে আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। ঘটনাটা ভুলতেও তার সময় বেশি লাগবে। তার মানসিক অবস্থা এখন খুবই খারাপ। শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু মেন্টালি অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। এই ব্যাপারটা আমরা কেউ বুঝতে চাইছি না, কিন্তু ছোট ভাইয়া খুব ভালো মতো বুঝতে পারছেন। আফটার অল দে আর সোলমেটস। বেসিক্যালি ছোট ভাবির মেন্টাল হেলথের কথা চিন্তা করে ছোট ভাইয়া তাকে সবার থেকে আলাদা করে রাখছে। এই সময় একটা মেয়ের জন্য মেন্টাল সাপোর্ট আর স্পেস খুব দরকার। তাহসিন বইয়ের দিকে তাকিয়ে কথাগুলো বলছে, মনে হলো যেন বই পড়েই বলছে। নীলি আর তানজু কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল। একটু পর তানজু বলল, ঘোড়ার আন্ডা, এত ঢং নিয়ে কে বসে আছে? বইয়ের চিন্তায় ছোট ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, তাই সে এমন করছে। তানজু কথা শেষ করে হাসতে লাগলো। নীলি বলল, আচ্ছা তাহসিন, তুই সবসময় এমন জ্ঞানীদের মতো কথা বলিস কেন? উর্মি এসে উত্তর দিল, যে সারাক্ষণ বই পড়ে সেই তো জ্ঞানীদের মতো কথা বলবে, এটা খুব স্বাভাবিক। তোমাদের মতো কুটনীরা তো আর জ্ঞানীদের মতো কথা বলবে না, তাই না? তানজু চোখ পাকিয়ে বলল, কে কুটনি? উর্মি নির্বিকার গলায় বলল, তুমি, রুমা আপু, নীলিপু। তোমাদের কুটনিদের সর্দার হলো রুমা আপু। ওই বাই দা ওয়ে, আজ তোমাদের সর্দারানি কোথায়? নীলিমা আক্ষেপ করে বলল, সে রুবায়েত ভাইয়ের শোকে কাতর হয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। কেন? রুবায়েত ভাইয়ের সাথে তার বিয়ের কথা চলছিল না? এখন এই ঘটনার পরে বিয়েটা কি আর হবে? উর্মি হাসতে হাসতে বলল, বুঝলাম, এখনও কি তার বিয়ে করার স্বাদ মেটেনি? নীলিমাও খিলখিলিয়ে হেসে বলল, না, এখনও মেটেনি। ওকে দীপ্তি ভাবির কাছে পাঠিয়ে দেওয়া উচিত। দুজনে একসাথে গলা জড়িয়ে ধরে কাঁদুক। ঠিক বলেছিস, আজ তাদের দুজনেরই কাদার দিন। একজনের ভাই, অন্যজনের হবু বর, আর কখনো এই বাড়িতে ঢুকতে পারবে না। তানজিমা তীক্ষ্ণ গলায় বলল, তোদের কি মনে হয় সত্যি আর কখনো রুবায়েত ভাই এই বাড়িতে আসবে না? অবশ্যই আসবে। রুমা কালকেই ফোন করে কেঁদে কেটে ওকে নিয়ে আসবে, দেখবি। উর্মি সুর টেনে বলল, এত সহজ না। ও আরেকবার এই বাড়িতে ঢুকলে ছোট ভাই ওর ঠ্যাং ভেঙে দিবে বলেছে আমাকে। তানজু সুযোগ সন্ধানীর মতো বলল, আর যখন ছোট ভাইয়া অফিস চলে যাবে তখন? নীলি কিছু একটা ভেবে বলল, একটা আইডিয়া পেয়েছি। কাল যখন ছোট ভাইয়া অফিসে চলে যাবে তখন আমরা ছোট ভাবির ঘরে উর্মিকে পাঠাবো। তানজু বলল, ভালো বলেছিস, এটা করা যেতে পারে। উর্মি ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, আমাকে কেন? হোয়াই মি? তানজু মাথা দুলিয়ে বলল, আরে তোর সাথেই তো ছোট ভাবির ভালো সম্পর্ক, তুই সব কিছু ডিটেলস জেনে আসবি। রুবায়েত ভাই তার সাথে কি করেছে, কেন করেছে এসব। উর্মি মুখ কুঁচকে বলল, ছি, তোমরা এসব জানার জন্য বসে আছো? এজন্যই ছোট ভাইয়া তোমাদের ঘরে ঢুকতে দেয়নি। একেবারে ঠিক হয়েছে। তানজু আর নীলি রাগে চোখাচোখি করলো। তানজু বলল, তোকে মনে হয় খুব ঢুকতে দিয়েছে। আমাকেও দেয়নি অবশ্য, কিন্তু তোমাদের মতো ধমক দেয়নি, আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেছে। তানজু সরু চোখে জিজ্ঞেস করলো, কি বুঝিয়ে বলেছে? ছোট ভাইয়া বলেছে এখন তো ছোট ভাবির মন ভালো নেই, একটা খারাপ ব্যাপার ঘটে গেছে। বাড়ির সবার মধ্যে কথাটা জানাজানি হয়েছে, তাই সে এখন সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে, কথা বলতেও তার অস্বস্তি লাগছে। আস্তে আস্তে যখন সে সহজ হয়ে উঠবে তখন নিজেই আমাকে ডেকে দেখা করিয়ে দিবে ভাবির সাথে, এভাবে বলেছে ভাইয়া। নীলি বলল, তাহলে তো তাহসিনের কথাগুলোই ঠিক। উর্মি মাথা নেড়ে বলল, একদম ঠিক। অরণি সারাদিন ধরে কিছু খায়নি, পুতুলের মতো থম মেরে বসে থেকেছে। রাফাত এইমাত্র জোর করে ভাত খাইয়ে দিল, তাও অর্ধেক খাওয়ার পর অরণি বলল খাবে না। রাফাত খাবার রেখে দিল, অরণিকে শুয়ে পড়ার জন্য বিছানা করে দিল। অরণি রাফাতের হাত ধরে আছে। রাফাত কিছুক্ষণ মায়ার দৃষ্টিতে চেয়ে থেকে বলল, চুমু দেই। অরণি মাথা নেড়ে অনুমতি দিল। রাফাত অরণির দুই গালে সময় নিয়ে দুটো আদুরে চুমু দিল। তারপর তাকাতে দেখলো অরণির চোখে পানি। রাফাতের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল অরণি। রাফাত তার মাথায় হাত বুলিয়ে বলল, থাক, কিছু হয়নি, সব ঠিক হয়ে গেছে। মনে করে একটা দুঃস্বপ্ন দেখেছ। দরজায় কেউ কড়া নাড়ল। রাফাত গলা উঁচিয়ে জিজ্ঞেস করলো, কে? ঋতুর কণ্ঠ শোনা গেল, ছোট ভাইয়া আমি। রাফাত অরণির দিকে চেয়ে বলল, ঋতু এসেছে, দরজা খুলবো? অরণি মাথা নেড়ে বোঝালো, হ্যাঁ। রাফাত গিয়ে দরজা খুলল। ঋতু একবার অরণির দিকে তাকিয়ে বলল, আজকে ছোট ভাবির সাথে আমি থাকি? রাফাত অরণির দিকে চাইল। অরণি মাথা হেলিয়ে রাজি হয়ে গেল।
রাফাত ঋতুর কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে, তোরা দুজন তাহলে এখানে থাক, আমি ড্রয়িং রুমে শুয়ে পড়ছি। ঋতু হেসে বলল, আচ্ছা। তারপর সে অরণির কাছে বিছানায় গিয়ে বসলো। অরণি কেবলমাত্র ঋতুর সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছে, এছাড়া বাড়ির অন্য কারোর সামনেও যেতে চাইছে না। মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে অনেক দিন বিষণ্ণতায় ভুগতে হবে মেয়েটাকে। রাফাত এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। কী থেকে কী হয়ে যাচ্ছে। নিজের বাড়িতেও সে অরণিকে নিরাপত্তা দিতে পারল না। কত বড় বিপদ ঘটে গেল। কাল থেকে তো অফিসে যেতেও ভয় লাগবে। রাবেয়া 2 তলায় এসে দেখলেন রাফাত সোফায় শুয়ে আছে। রাবেয়া কাছে এসে বললেন, কিরে, তুই এখানে কেন? বৌমা কি ঘরে একা? রাফাত উঠে বসতে বসতে বলল, একা না, ঋতু আছে ওর সাথে। তুমি কিছু বলবে মা? হ্যাঁ, আমি এসেছিলাম একটু বৌমার সাথে কথা বলতে। অরণি এখন কারোর সাথে কথা বলতে পারবে না। কেন? কথা না বলার মতো কি হয়েছে? এখানে তো তার দোষ নেই, তাহলে কথা বলবে না কেন? ব্যাপারটা দোষের না, তুমি বুঝবে না। কেন এসেছো আমাকে বলো। তোকে কি সব কথা বলা যায় নাকি? এসব মেয়েলি ব্যাপার। কেমন মেয়েলি ব্যাপার যা ছেলে হয়ে আমি বুঝবো না? বুঝবি, কিন্তু বলে ফেলো তো মা। রুবায়েতের সাথে তুই আজকে যা করলি সেটা কি ঠিক হলো? মেরেছিস, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস। এত অপমান না করলেও চলতো। তুমি কি এটা বলার জন্য এসেছো? না, আরও কথা আছে। এই ছেলের সাথে তো রুমার বিয়ে ঠিক করেছিলাম। রাফাত বিস্মিত হয়ে বলল, হোয়াট? রুমার বিয়ে? তবে এই স্কাউন্ডেলের সাথে? পাত্র হিসেবে রুবায়েত ভালোই ছিল। বাড়ি আছে, গাড়ি আছে, ভালো ফ্যামিলি আছে, দেখতেও সুন্দর, আবার দীপ্তির কাজিন। ভেবেছিলাম সব দিক দিয়ে ভালোই হবে, কিন্তু কে জানতো ছেলের চরিত্র যে এত খারাপ। আমি এই ব্যাপারেই অরণির সাথে একটু কথা বলতাম। এই ব্যাপারে অরণির সাথে আবার কি কথা? রাবেয়া ইতি উতি করে বললেন, আচ্ছা, এমনও তো হতে পারে যে রুবায়েত আসলে মজা করেছিল। ভাবি হিসেবে মজা তো করতেই পারে। অরণি ভুলভাল ভেবে এত কিছু করে ফেলেছে। ছেলেটার মনে হয় দোষও নেই, অকারণে বেচারা মার খেলো। সে কিন্তু একবারও স্বীকার করেনি। চোর কি জীবনে স্বীকার করে যে সে চুরি করেছে? আর তুমি অরণির অবস্থা দেখতে পাচ্ছ না মা? মেয়েটার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন এসে গেছে। আজকে সারাদিন ও একবারও হাসেনি, কথাও বলছে না ঠিক মতো, একটু পর পর কাঁদছে। সামান্য ঘটনা হলে কি সে এমন করতো? রাবেয়া চোখ বড় করে বললেন, বলিস কি? না জানি কত বড় সর্বনাশ হয়ে গেছে। এটা তো এই বাড়ির মান সম্মানের প্রশ্ন। আমার এখনই অরণির সাথে কথা বলতে হবে। অসম্ভব। তুমি অরণির সাথে এই বিষয় নিয়ে একটা কথা বলবে না? কেন বলবো না? পরিষ্কার করে জানতে হবে না কি হয়েছিল? এটা পরিষ্কার করে জানার মতো বিষয় না মা। জানার থেকে বেশি ইম্পর্টেন্ট অরণির ভুলে থাকা এবং ভালো থাকা। যা হওয়ার তা তো হয়েই গেছে, এটা আর বললেও ফিরে আসবে না। কিন্তু বারবার এই বাজে বিষয়টা নিয়ে প্রশ্ন তুললে অরণি আরও হতাশাগ্রস্ত হবে। সে তো এই খারাপ স্মৃতিটা এমনি ভুলতে পারছে না, তার উপর তোমরা এভাবে উঠে পড়ে লাগলে সে কিছুতে ভুলতে পারবে না। এরপর যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে মেয়েটা, আমি ওকে নিয়ে যতটা ভয় আছি সেটা তোমাকে বলে বোঝানো সম্ভব না। প্লিজ মা, অরণিকে একটু স্পেস দাও, একটু নিজের মতো থাকতে দাও ওকে। প্রশ্ন করার জন্য অনেক সময় পাওয়া যাবে, কিন্তু অরণি কিছু হয়ে গেলে সেটা আর ঠিক করা যাবে না। রাবেয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে, আমি আর আসবো না, ওকে কোনো প্রশ্ন করব না, হয়েছে? রাবেয়া এই কথা বলেই চলে গেলেন। কিন্তু রাফাত নিশ্চিন্ত হতে পারল না। সে জানে কাল সে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আবার সবাই হামলে পড়বে অরণির উপর। তাকে হাজারটা প্রশ্ন করে মাথা খারাপ করে ফেলবে। রাফাত এভাবে কতক্ষণ সবাইকে পাহারা দিয়ে আটকে রাখতে পারবে কে জানে। দীপ্তির সারা রাত ভালো ঘুম হয়নি। সকালেও দ্রুত ঘুম ভেঙে গেছে। ঘরের বাইরে বের হতেও লজ্জা লাগছে এখন। কিছুক্ষণ আগে নিচে গিয়েছিল, তখন আড়াল থেকে শুনেছে ডাইনিং রুমে ননদিরা কিভাবে ব্রেকফাস্টে বসে তাকে নিয়ে হাসি মশকরা করছে। তানজিমাও বলছিল দীপ্তি নাকি প্রতিদিন সকাল সকাল উঠে বাপের বাড়ির মেহমানদের জন্য নাস্তা বানাতো, কিন্তু আজ সে রুম থেকে বের হচ্ছে না। তখন নীলিমা হাসতে হাসতে বলেছে, আর কখনোই দীপ্তির পরিবারের মানুষ এ বাড়িতে ঢোকার সাহস পাবে না। সেজন্যই নাকি দীপ্তির দরজা আটকে শোক পালন করছে। এসব শুনে দীপ্তি আর ওদের সামনে যায়নি, নীরবে নিজের রুমে ফিরে এসেছে। ইস, কি অপমান! নিজের চেয়ে বয়সে ছোট মেয়েগুলোর থেকে এমন অপমান সহ্য করা যায় না। দীপ্তির মন চাইছে লুকিয়ে থাকতে। সে কত চেষ্টা করেছিল রুবায়েতের দোষটা ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু লাভ হলো না। রুবায়েত বড্ড উন্মাদ হয়ে গেছিল। বাড়ির সবার সামনে এমনভাবে কথা বলেছে যে কারো আর বুঝতে বাকি নেই। গতকাল তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এমনিতে বোঝা যাচ্ছিল যে সে কত জঘন্য অপরাধী। দীপ্তির আর কী করার, মান সম্মান সব গেছে।
এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। আজ রাহাত বাড়ি ফিরলে সে বড়সড় একটা ঝগড়া লাগাবেই। রাহাতও চালাকি করে আজ দ্রুত অফিসে চলে গেছে। দীপ্তির ফোন ধরছে না। দীপ্তি রাহাতের কাছে খুব ছোট হয়ে গেল। তানজিমা নীলিমার হাতটা ধরে হাঁটছে। তাদের গন্তব্য উর্মিদের ঘর। ছোট ভাইয়ের এতক্ষণে অফিসে চলে যাওয়ার কথা। উর্মিকে ছোট ভাবির কাছে পাঠাতে হবে। আগে তানজু, নীলি আর রুমা তিনজন সবসময় একসাথে থাকতো। রুবায়েতের ওই ঘটনার পর থেকে রুমার মন প্রচণ্ড খারাপ। সে এখন দীপ্তির মতোই দরজা আটকে ঘরে বসে থাকছে। বেচারির এবারও বিয়েটা ভেঙে গেল। মেয়েটার বিয়ের ভাগ্য এত খারাপ। যার সাথে বিয়ে ঠিক হয় তারই কোনো না কোনো সমস্যা বের হয়। উর্মিদের ঘরের কাছাকাছি এসে পা থমকে গেল দুজনের। উর্মির মা বাবা মানে ছোট চাচা আর ছোট চাচির মধ্যে ঝামেলা লেগেছে। তারা একে অপরের সাথে তর্কে ব্যস্ত। তাদের এই তর্কাতর্কের মূল বিষয় গতকালকের দুর্ঘটনা। ছোট চাচা বলছেন, তোমার সমস্যা কি? আশা জবাব দিলেন, আমার সমস্যা তোমাকে নিয়ে। আগ বাড়িয়ে রুবায়েতকে অপমান করতে গেলে কেন? বাড়ির সবাই তো ছিল সেখানে। তোমার কথা বলার কি প্রয়োজন ছিল? কথা বলেছি তো, এখন কি হয়েছে? জাত চলে গেছে? এত বড় একটা ঘটনা ঘটলো বাড়ির বউয়ের সাথে, আর আমি প্রতিবাদ করব না? তোমার প্রতিবাদের জন্যই তো আমার সাথে দীপ্তির সম্পর্কটা নষ্ট হবে এখন। আর বাড়ির বউ কাকে বলছো? অরণ্যের মধ্যে কি বাড়ির বউয়ের কোনো বৈশিষ্ট্য আছে? না কোনো কাজ করে আর না বাড়ির বউয়ের মতো চলাফেরা করে। তাকে তো দেখলে মনে হয় এই বাড়ির মেয়ে বুঝি সে। সারাক্ষণ পটের বেবি সেজে 2 তলায় বসে থাকবে। চোখে কাজল, মুখে চুনো মেখে সাজগোজ করবে। আর মাথা ভরা একগাদা চুল ছেড়ে রেখে নায়িকাদের মতো হাঁটবে। রুবায়েতের আর কি দোষ? যে কোনো ছেলে এমন অবস্থা দেখলে পাগল হবে। জীবনে কখনো মাথায় কাপড় দিতে দেখেছো ওকে? যা হয়েছে সব ওর দোষে হয়েছে। এভাবে চলাফেরা করলে তো এমন হবেই। স্ত্রীর কথা শুনে ছোট চাচার মেজাজ গরম হয়ে গেল। কি আবল তাবল বলছো? মাথা ঠিক আছে? তুমি বলতে চাইছো এই দুর্ঘটনার জন্য অরণি দায়ী? রুবায়েতের দোষ নেই? অবশ্যই তাই। ওই মেয়েই তো রূপ দেখিয়ে রুবায়েতের মতো সভ্য ছেলের মাথাটা খেয়েছে। রুবায়েত সভ্য ছেলে? ছোট চাচা বিষম খেলেন। রুবায়েত সভ্য হলে অসভ্য জিনিসটা কি? আশা এক নাগারে বলে যাচ্ছেন। কত সুন্দর করে আমাকে ছোট চাচি বলে ডাকতো। দীপ্তি বলেছিল রুমার সাথে এই ছেলের বিয়ে হলে সে নাকি চাচি শাশুড়িদের ডায়মন্ড নেকলেস উপহার দিত। আহারে কি সুন্দর চিন্তা। ছোট চাচা এতক্ষণে বুঝতে পারলেন ডায়মন্ড নেকলেসের জন্যই আফসোসে মরে যাচ্ছেন উর্মির মা। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, চিন্তা করো না, আমি তোমাকে ডায়মন্ডের নেকলেস কিনে দেব। তাও এসব বলা বন্ধ করো। শুনতে বিশ্রী লাগছে যে আমার স্ত্রী হয়ে তুমি একটা বদমাইশের পক্ষ নিয়ে কথা বলছো। আশা ধমক দিয়ে বললেন, খবরদার, মিথ্যা স্বপ্ন দেখাবে না। ডায়মন্ড নেকলেসের যেই দাম তোমার 3 মাসের বেতন একত্র করলেও তো উঠবে না। ইস, বিয়েটা যে কেন ভাঙলো? রাফা তো যথেষ্ট বাড়াবাড়ি করেছে। ছেলেটার গায়ে হাত তোলার কি প্রয়োজন ছিল? বাড়িতে এত মানুষ, তার রাফাতকে কেউ কিছু বলল না কেন? ছোট চাচা হেসে বললেন, ঠিকই তো আছে, ওর মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক। দুর্ঘটনা ঘটেছে ওর বউয়ের সাথে। যদি তোমার সাথে এই দুর্ঘটনা ঘটতো তাহলে কি আমিও ছেড়ে দিতাম নাকি? আশা এই কথায় অপ্রস্তুত হয়ে মুখে হাত চেপে ধরলেন। কি অসম্ভব কথা। রুবায়েতকে তিনি ছেলের মতো দেখেন, আর রুবায়েত কিনা তার সাথে? সিসি, তোমার আক্কেল জ্ঞান কোনোদিন হবে না। কি বলতে কি বলো? আমার সাথে এসব কেন হবে? আমি কি অরণ্যের মতো চুল ছেড়ে চোখ কাজল লাগিয়ে ঘুরি নাকি? ছোট চাচা টিপ্পনি কেটে বললেন, একবার চেষ্টা করে দেখো, তোমাকে অরণ্যের চেয়েও সুন্দর লাগবে। তখন আর রোমার বিয়ের জন্য অপেক্ষা করতে হবে না। এমনিই মানুষ ডায়মন্ডের নেকলেস নিয়ে হাজির হবে। নাউজুবিল্লাহ। তানজু আর নীলি এসব শুনে চাপা শব্দে হাসছিল। হঠাৎ উর্মি বের হয়ে ওদের দেখে ফেলল। এই, তোমরা আমাদের ঘরে আড়ি পাচ্ছ কেন? উর্মির কথায় ছোট চাচা আর চাচির তর্ক থেমে গেল। তারাও মাথা ঘুরিয়ে তাকালেন। খুবই বিব্রতকর পরিস্থিতি। নীলি আমতা আমতা করে বলল, আড়ি পাতবো কেন? তোকে নিতে এসেছি। মনে নেই কাল কি বলেছিলাম ছোট বাবির ঘরে যেতে হবে? উর্মি বলল, আমি এখন ছোট বাবির ঘরেই যাচ্ছি, চলো একসাথে যাই। তানজু আর নীলি সমস্বরে বলল, চল। তিনজন খুব উৎসাহ নিয়ে 2 তলায় উঠেছে। দীপ্তির ঘরের দরজা আটকানো। তারা দক্ষিণ পাশে অরণ্যের ঘরের সামনে এলো এবং যথারীতি অবাক হলো, কারণ ঘর তালা দেওয়া। আশ্চর্য, ছোট ভাই আর ভাবি কেউই কি বাসায় নেই? রাফাত গতরাতে ভেবেছিল অরণ্যকে কিছুদিন বাপের বাড়ি নিয়ে রেখে আসবে, কিন্তু বাড়ির মানুষদের এই কথা জানালে কেউ না কেউ বাধা দিতই। তাই রাফাত বুদ্ধি করে কাউকে কিছু না বলেই সকাল সকাল বের হয়ে গেছে অরণ্যকে নিয়ে। মাত্র 2 ঘন্টা রাস্তা। ব্যক্তিগত গাড়ি দিয়ে যেতে বেশি সময় লাগলো না। অরণ্যকে বাড়ি পৌঁছে দিয়ে রাফাতকে অফিসে যেতে হবে। অরণ্য মায়ের সামনে রাফাতের শার্ট মুষ্টিতে ধরে রেখেছে।
কিছুতেই রাফাতকে যেতে দিবে না সে। রাফাত ইতস্তত করে বলল, দেখুন তো আন্টি, আমার কাজ আছে, অফিসে আজ যেতে হবে। গত পরশুই ছুটি নিয়েছিলাম, কালকেও হাফ ডে নিয়েছি, এত ঘন ঘন কি ছুটি নেওয়া যায়? শারমিন অরণিকে ধমক দিয়ে বললেন, সমস্যা কি তোর? একটা সর মারবো, স্যার ওকে। শারমিন জবরদস্তি অরণির হাত ছাড়িয়ে দিলেন। অরণির চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। রাফাতের এত মায়া লাগলো, ইচ্ছে করলো সব ছেড়ে ছুড়ে সারাদিন অরণির সামনে বসে থাকতে, কিন্তু চাইলেই সব সম্ভব হয় না, কাজও করতে হবে। শারমিন বললেন, তুমি নাস্তা করেছো বাবা? জি আন্টি, আমরা বের হয়ে দুজনেই রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম। আচ্ছা, যদি সময় পাও তাহলে রাতে এসো। আসবো আন্টি। তারপর রাফাত অরণির দিকে চেয়ে কোমল গলায় বলল, বাই, চলে যাচ্ছে আমি। অরণি তাকালোই না, অভিমানে তার চেহারা শক্ত। শারমিন রেগে বললেন, এই মেয়ে একটা পাগল, মানুষ কি কাজকর্ম না করে সারাদিন তোকে নিয়ে বসে থাকবে? এত সকালেও যে ছেলেটা এত দূরে এসেছে তোকে নিয়ে, এটাই তো অনেক। এখন আবার উল্টো পথ ঘুরে অফিসে যাবে, কত কষ্ট। আর সে বসে আছে ঢং নিয়ে। অরণি রাগ দেখিয়ে ব্যাগটা হাতে নিয়ে রুমে চলে গেল। শারমিন অবাক হয়ে বললেন, মেয়েটার কি হয়েছে, কথা বলে না কেন? রাফাত নরম কণ্ঠে বলল, ওর মনটা খুব খারাপ আন্টি, এজন্যই আপনার কাছে রেখে যাচ্ছি। ওকে ধমক টমক দিবেন না, একটু ভালো মতো কথা বলবেন, ওর সাথে গল্প করবেন। শারমিন চিন্তিত কণ্ঠে বললেন, কি হয়েছে বলো তো বাবা, কেন মন খারাপ মেয়েটার? রাফাত মাথা নিচু করে বলল, অনেক কাহিনী, এখন বলার সময় নেই। আপনি অরণির সাথে একটু কথা বলার চেষ্টা করেন। আপনি তো মা, হয়তো আমাদের কাছেও যেটা বলতে পারছে না সেটা আপনার কাছে বলবে, আর না বললেও সমস্যা নেই। ওর মনটা যেন ভালো হয় তাই আপনার কাছে নিয়ে এসেছি। এখানে নিপা ভাবি আছে, অথই আছে, ওদের সাথে মিলেমিশে থাকলে অরণি ভালো লাগবে। শারমিনের দুশ্চিন্তা কমল না, তবুও দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে বাবা, তুমি সাবধানে অফিসে যেও। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। রাফাত চলে যেতেই শারমিন দরজা বন্ধ করে অরণির ঘরে গেলেন। না জানি কি হয়েছে মেয়েটার। শারমিন অরণির পাশে এসে বসলেন। অরণি মাকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার ভালো লাগছে না কথা বলতে, নিজের আশেপাশে কাউকেই সহ্য হচ্ছে না। তার ইচ্ছে করছে রাফাতের সাথে অফিসে গিয়ে বসে থাকতে। রাফাত কাজ করবে আর সে চুপচাপ পাশে বসে দেখবে, এতে কি রাফাতের খুব অসুবিধা হয়ে যাবে? অরণি নিজেই বুঝতে পারছে না কেন এত ছেলে মানুষই ইচ্ছে ডাকছে তার মনে। এদিকে শারমিন ভাবছেন অন্য কথা। রাফাত বলেছিল অরণির সাথে ভালো ব্যবহার করতে, আজকে ছেলেটার চেহারা দেখে মনে হলো খুবই চিন্তিত সে। অরণি কি শ্বশুরবাড়িতে গিয়ে খুব ঝামেলা করছে, খুব বেশি জ্বালাতন করছে সবাইকে? বাড়িতেও অরণি সবাইকে খুব জ্বালাতো, তাই শারমিন ভয় পান। যখন অরণির জন্য বিয়ের প্রস্তাবটা এসেছিল তখনও খুব ভয় পেয়েছিলেন তিনি। তার রক্সটা মেয়েটা কি অত বড় পরিবারে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে সবার সাথে? তবে রাফাতের আগ্রহ দেখে শারমিন রাজি হয়েছেন। ছেলেটা এমন পাগলামি করেছে যে বিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তবে অরণি খুব স্বাধীনতা চেতা মেয়ে, নিজের যা ইচ্ছা হবে তাই করবে, কারো অধীনে চলবে না সে। আজ পর্যন্ত অরণিকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। বাবা তো 5 বছর আগে মারা গেছেন, এরপর ভাইয়ের কাছে মানুষ হয়েছে অরণি। অনিকেত সবসময় অরণিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কারণ তার ছিল নিজের বোনের প্রতি অগাধ বিশ্বাস। তার বোন কখনোই স্বাধীনতার অপব্যবহার করবে না। সত্যি অরণি করেনি। দেখতে এত সুন্দরী হওয়া সত্ত্বেও কখনো চরিত্রে দাগ লাগায়নি। ওর সমবয়সীরা সবাই প্রেম করত, অরণি কখনো প্রেম করেনি। সে খুবই রুচিশীল মেয়ে, তার রুচির সাথে মেলে এমন ছেলের সন্ধান পাওয়ায় দুষ্কর। রাফাতকে প্রথম দেখে শারমিন ভেবেছিলেন এবার বুঝি যোগ্য কাউকে পাওয়া গেল, কিন্তু অরণি বিয়েতে রাজি হলো না। অনিকেতকে সেই কথা বলতেও পারেনি, কারণ অনিকেত অরণিকে স্বাধীনতা দিয়েছিল ভাইয়ের পছন্দ মতো বিয়ে করতে হবে এমন শর্ত রেখে। অরণির কাছে শর্ত পালন করা ছাড়া কোনো উপায় নেই। তবু অরণি শারমিনকে অনুরোধ করেছিল যেন তিনি বিয়েটা ভেঙে দেন। শারমিন রাজি হননি, এক প্রকার জোর করে বিয়ে দিয়েছেন। রাফাতকে তিনি অসম্ভব পছন্দ করেছিলেন। আচ্ছা, সেই অভিমান থেকে কি মেয়েটা আজকে এসব করছে? অরণি ছোট থেকে বড্ড অভিমানী, হতে পারে জোর করে বিয়ে দেওয়ায় তার অভিমান এখনও কাটেনি। শারমিন অরণির মাথায় হাত বুলিয়ে বললেন, তুই কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখছি, এখনও কি আমার উপর অভিমান করে আসিস? জোর করে তোকে বিয়ে দিয়েছিলাম বলে? অরণি কথা বলল না, মায়ের দিকে ঘুরে তাকালো। মেয়েটির চোখের ভাষা আগে শারমিন তাকালেই বুঝে ফেলতেন, এখন বুঝতে পারছেন না। কি আশ্চর্য! তিনি ভ্রু কুঁচকে বললেন, কি হয়েছে তোর মা? এভাবে কেন যন্ত্রণা দিচ্ছিস ছেলেটাকে?
সে তোকে নিয়ে কত টেনশন করছে জানিস? আমার উপর যদি তোর রাগ থাকে তাহলে আমাকে বল, ওকে কেন জ্বালাচ্ছিস? রাফাতের কিন্তু দোষ নেই। বিয়েতে যে তুই রাজি ছিলি না এটা কিন্তু রাফাত জানতোই না। আমি ওকে বলেছিলাম তুই রাজি আছিস, সেজন্য ও এগিয়েছে, না হলে ও তোকে বিয়েই করতো না। অনেক কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ মাকে জড়িয়ে ধরল, মায়ের বুকে মাথা রাখলো। শারমিন স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বোলাতে থাকলেন। একটু অন্যমনস্ক হয়ে বললেন, আমার উপর রাগ করে বিয়ের পর ভার্সিটি যাওয়া বন্ধ করে দিলি, লেখাপড়া কি একেবারে ছেড়ে দিয়েছিস? অরণি কিছু বলল না, কিন্তু এটা সত্যি যে বিয়ের পর সে একবারও ভার্সিটি যায়নি। রাফাত জোর করেও তাকে নিয়ে যেতে পারেনি। তখন অরণি সবার প্রতি ভীষণ রেগেছিল। সে ভেবেছিল রাফাতকে বিয়ে করে তার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু এখন বুঝতে পারছে তার জীবন শেষ হয়নি, বরং নতুন রং পেয়েছে, সুরে রূপে সুবাসে ভরে উঠেছে। এজন্যই তো অরণি একরাশ কৃতজ্ঞতা নিয়ে মাকে জড়িয়ে ধরেছে। কিছু মায়েরা বুঝি সত্যিই সন্তানদের ভালো বুঝতে পারেন। শারমিন তেমন একজন মা। নিজের মেয়ের জন্য যোগ্য পাত্র বিচারে তিনি ত্রুটি রাখেননি। অরণির চোখ যে জিনিস চিনতে পারেনি, মায়ের চোখ সেই জিনিস চিনতে পেরেছে। ইস, মা যদি অরণিকে চালাকি করে বিয়েটা না দিতেন তাহলে কি হতো? রাফাতের মতো চমৎকার মানুষটিকে অরণি হারিয়ে ফেলতো। এ কথা ভেবেই মনে মনে আটকে উঠল সে। ভাগ্যিস বিয়েটা হয়েছিল, ভাগ্যিস। অরণি খুশি হয়ে মায়ের গালে চুমু দিল, তারপর মিষ্টি করে হাসলো। শারমিন অবাক হয়ে বললেন, ও মা, এই মেয়ের হাব ভাব বোঝা তো বড় মুশকিল। একটু আগে না মন খারাপ ছিল? অরণি মাথা নিচু করে হেসে বলল, এখন আর মন খারাপ নেই। শারমিনও হেসে বললেন, পাগলি একটা, তোর কথা ইদানিং অথৈ খুব বলছিল। ভালোই হয়েছে তুই এসে পড়েছিস, আমরা সবাই মিলে অনেক মজা করব। আজ বিকালে ফুচকা খেতে যাব। অথৈ কোথায় মা? ঘুম থেকে উঠেছে? উঠেছে মনে হয়, দাঁড়া ডাকি। অথৈ। কয়েকবার ডাকার পর অথৈ এলো, তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। মেয়েকে দেখে মন খারাপ হয়ে গেল শারমিনের। তবুও অরণ্যের সামনে হেসে বললেন, আজকেও সারা রাত ঘুমায়নি, এর জন্য এই অবস্থা। অরণ্য অবাক হয়ে বলল, কেন ঘুমাবে না? কি হয়েছে ওর? এই অথৈ, এদিকে আয়। অথৈ মন খারাপ করে হেঁটে এলো। এতদিনের পর বোনকে পেয়েও তার মুখে হাসি নেই। অরণ্য কিছুটা অবাক, ছোট বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তোর? শারমিনের হাসি মুখ একটু গম্ভীর হলো। তিনি জানেন কারণটা। অথৈ রেগে আছে শারমিনের সাথে। গতরাতে রাগ করে ভাতও খায়নি সে। তার 2000 টাকা লাগবে। কি একটা ফ্রেন্ড গ্রুপ তৈরি হয়েছে স্কুলে। প্রত্যেক সপ্তাহে নাকি গ্রুপের একজন সদস্য ঠিক করা হবে, যে অন্য সব সদস্যকে ট্রিট দিবে। সোমবার অথৈয়ের পালা। গ্রুপের 6 জন ফ্রেন্ডস খাওয়াতে 2000 টাকা লাগবে। অথৈ যখন টাকাটা চেয়েছে তখন শারমিন বলেছেন, সোমবার তোর স্কুলে যেতে হবে না, ফ্রেন্ডদের বলে দিস পেটে ব্যথা ছিল। তারপর থেকে অথৈ রেগে আছে। মেয়েটা ইদানিং খুব জেদ করেছে। কিছুদিন আগেও বই কেনার জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল, তারপর আবার অনলাইনে কি একটা জিনিস দেখে কেনার জন্য বায়না ধরল, সেজন্য তাকে 1000 টাকা দেওয়া হলো। এখন তার আবার টাকা চাই। এত বায়না করলে কি চলে? মেয়েটা বোঝে না তার বাবা নেই, ভাইয়ের সংসারে বড় হচ্ছে, ভাইয়েরও আলাদা পরিবার আছে, বউ বাচ্চা আছে। অনিকেতের আয় খুব বেশি না, সংসারের জন্য ছেলেটা সারাদিন খাটে, তার কাছে কি হুঠার টাকা চাওয়া যায়? তার বেতনের প্রায় সব টাকা হিসাবের। তাই মেয়ের আবদার মেটাতে শারমিন নিজের থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেন, কিন্তু এখন তার হাতেও টাকা নেই, সব অথৈয়ের পিছনে খরচ হয়েছে। মেয়েটা তাও বুঝতে চায় না। অরণি এখন অথৈয়ের সাথে শ্বশুরবাড়ির গল্প শুরু করেছে। ফোন বের করে সবার ছবি দেখাচ্ছে। অথৈ খুব আগ্রহ নিয়ে দেখছে, তার মুখে হাসি ফুটেছে। শারমিন দীর্ঘশ্বাস ছাড়লেন। বোনকে পেয়ে যদি একটু মেয়ের মাথা থেকে টাকার ভূতটা নামে। শারমিন রুম থেকে চলে যাওয়ার সাথে সাথেই অথৈ বলল, আপু একটা কথা বলবো। কি কথা বল? অথৈয়ের একটু অস্বস্তি লাগছিল, তবু বলে ফেলল, তোমার কাছে কি টাকা আছে? আমার না 2000 টাকা লাগবে। অরণি চোখ বড় করে বলল, তুই এতটুকু একটা মেয়ে 2000 টাকা দিয়ে কি করবি? অথৈ আসল কথা বলল না। মাকে যেটা বলেছে সেটা যদি আপুকে বলে তাহলে আপুও মায়ের মতো বলবে। তাই অথৈ অন্য কিছু বলল, আমার অনলাইনে একটা জিনিস খুব পছন্দ হয়েছে, আমি ওটা কিনতে চাই, কিন্তু মাকে বললে তো মা বকবে, তাই তোমাকে বলছি। অরণি মন খারাপ করে বলল, কিন্তু আমি তো সাথে কোনো টাকা নিইনি, সকাল সকাল তাড়াহুড়ো করে চলে এসেছি, পরার মতো কয়েকটা জামা ছাড়া আর কিছু নেওয়াই হয়নি। আচ্ছা তুই কি জিনিস কিনতে চাইছিস আমাকে বল তো, আমি অর্ডার করে দেবো তোর জন্য।
অথয় বলল, থাক, লাগবে না। রাতে রাফাত বাড়ি ফিরে এলেই অরণি তাকে দেখে দরজা আটকে দিল। সকালে তাকে ফেলে অফিসে চলে যাওয়ার শাস্তি। শারমিন বিরক্ত হয়ে বললেন, মেয়েটা যে কেন হঠাৎ এমন পাগলামি শুরু করেছে আমি বুঝতে পারছি না। বাবা, তুমি ওর এসব নিয়ে চিন্তা করো না, ফ্রেশ হয়ে আসো, তারপর ডিনার করো। ও একটু পর এমনি দরজা খুলবে। রাফাত জানালো সে একদম গোসল করতে চায়। অনেক দূর থেকে গাড়ি চলে এসেছে, এখন ক্লান্ত লাগছে। গোসল না করলে ক্লান্তি কাটবে না। শারমিন রাফাতকে একটা নতুন টাওয়াল বের করে দিলেন, কিন্তু রাফাতের ট্রাউজার টি শার্ট সব অরণির ব্যাগে। রাফাত সেগুলো চেয়ে দরজা ধাক্কালো। অরণি একটু পর দরজা খুলল, কিন্তু রাফাতের জিনিসগুলো বাইরে ছুঁড়ে ফেলে ধাম করে আবার দরজা আটকে দিল। শারমিন ধমক দিতে গেলেন। রাফাত বলল, থাক আন্টি, কিছু বলবেন না। রাফাত মেঝে থেকে কাপড়গুলো তুলে নেওয়ার সময় শারমিনের খুব খারাপ লাগলো। তিনি স্তম্ভিত কণ্ঠে বললেন, অরণি কি বাড়িতেও তোমার সাথে এমন করে? রাফাত উত্তর না দিয়ে হাসলো। শারমিনের খুব রাগ হচ্ছে। মেয়েটাকে শাসন করতে হবে, দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছে। শ্বশুরবাড়িতে গেলে মেয়েরা নাকি ভালো হয়ে যায়, কিন্তু অরণির ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘটনা উল্টো। এই মেয়ে আরও বেয়ারা হয়েছে। রাফাত ওয়াশরুমে চলে গেল গোসলের জন্য। শারমিন টেবিলে খাবার সাজালেন। আয়োজন অনেক বেশি, তবুও শারমিনের মনে হচ্ছে যৎ সামান্য। বাসমতি চাল দিয়ে ভাত হয়েছে। পোলাও করার ইচ্ছা ছিল, কিন্তু রাতের বেলা জার্নি করে এসে রিচ ফুড যদি রাফাত খেতে না চায়, তাই রিচ নিলেন না। এরপর হয়েছে গরুর কালা ভুনা, মুরগির একটা আইটেম। রাফাত চিংড়ি পছন্দ করে, তাই চিংড়িও হয়েছে। হাঁসের ডিম সিদ্ধ করে মশলা দিয়ে ভাজা হয়েছে। নিপা অনেক ভালো রান্না করে। এখানে সব আইটেম নিপা রান্না করা। একটা ডিশ শুধু রান্না করেছে অরণি, এক গাদা লবণ দিয়ে রেখেছে, তাতে মুখেও তোলা যাচ্ছে না। শারমিন বুঝতে পারছেন না এই মেয়েকে নিয়ে তিনি কি করবেন। সামান্য একটা রান্না এখনো করতে পারে না। লবণের পরিমাণ কি সে আসলেই বোঝে না, নাকি ইচ্ছে করে এমন করেছে কে জানে। রাফাত গোসল শেষ করে বের হয়ে ডাইনিং রুমে যাচ্ছিল, তখন বেডরুম থেকে মা মেয়ের কথোপকথন শোনা গেল। শারমিন অথয়কে ধমকাচ্ছেন। সে অরণির কাছে টাকা চেয়েছিল, তাই ধমক দেওয়ার কারণটা জেনে রাফাতের সামান্য মন খারাপ হলো। বাচ্চা একটা মেয়ে, এই বয়সে বন্ধুদের নিয়ে মেতে থাকবে, এটাই স্বাভাবিক। সে কি আর ফ্যামিলি ক্রাইসিস বোঝে? ডাইনিং টেবিলে এসে রাফাত অনেক অবাক হলো, কারণ পুরো টেবিল ফাঁকা, অথচ শারমিন একটু আগে বললেন টেবিলে খাবার দেওয়া হয়েছে। রাফাত যেন বসে পড়ে। তিনি নিশ্চয়ই রাফাতের সাথে ঠাট্টা করবেন না। রাফাত কি অতিরিক্ত ক্লান্তির জন্য চোখে ভুল দেখছে? হতে পারে টেবিলে খাবার আছে, কিন্তু সে দেখছে না। তার দেখায় ভুল হচ্ছে। নিপা এসে বলল, তুমি ভিতরে চলে যাও ননদ জামাই। রাফাত একটু হকচকিয়ে গেল। জি ভাবি, কোথায় যাব? নিপা হাসতে হাসতে বলল, অরণি ঘরে যাও, তোমার জন্য তোমার বউ কত কষ্ট করে খাবার আগলে বসে আছে, গিয়ে দেখো। রাফাত পুনরায় অবাক হলো। একটু আগে যে রাগ দেখাচ্ছিল, সে এখন খাবার নিয়ে বসে আছে। ব্যাপারটা অদ্ভুত না? রাফাত ভয়ে ভয়ে রুমের ভিতরে ঢুকলো। অরণির চেহারা হাসি খুশি। রাফাতকে দেখে আরো জোরে হাসলো। রাফাতের শীতল অনুভব হচ্ছে। অনেকক্ষণ পর অরণিকে হাসতে দেখে ভালো লাগছে। অরণি ছোট্ট টেবিলে গাদাগাদি করে খাবার সাজিয়েছে। রাফাত যেন বসতে পারে তাই একটা চেয়ার আনা হয়েছে। টেবিলের মাঝে মোমবাতিও আছে। রাফাত চেয়ারে বসার পর অরণি লাইট নিভিয়ে দিল, তারপর মোমবাতি জ্বালালো। রাফাত বলল, কি শুরু করলে? অরণি বলল, দেখতে পাচ্ছ না, ক্যান্ডেল লাইট ডিনার। নাও, এখন খাওয়া শুরু করো। করব, আগে বলো তুমি কেমন আছো। তুমি খাওয়া শুরু করো, পরে বলছি আমি কেমন আছি। রাফাত সবগুলো আইটেমের দিকে তাকালো। এত কিছু, সে কোনটা ছেড়ে কোনটা খাবে? অরণি নিজের রান্না করা আইটেমটা দেখিয়ে বলল, এটা শুধু আমি রান্না করেছি, আর বাকি সব নিপা ভাবির রান্না। রাফাত হেসে অরণির ডিশটায় আগে প্লেটে নিল। অরণি গালে হাত রেখে তাকিয়েছে। রাফাত নিঃশব্দে খাচ্ছে। অরণি প্রশ্ন করল, রান্না কেমন হয়েছে? রাফাত ভ্রু কুঁচকে বলল, এত লবণ কেউ দেয়? অরণি হেসে ফেলে বলল, লবণ বেশি হয়েছে? তাও তুমি এটাই খাচ্ছ, অন্য কিছু নিচ্ছ না কেন? রাফাত একটু থামলো। আসলেই তো, সে কেন অন্য কিছু নিচ্ছে না? লবণ বেশি হওয়ার পরেও কেন তার এটা খেতেই ভালো লাগছে? উত্তরটা কিছুতেই মাথায় এলো না। রাফাতের খাওয়া শেষ হওয়ার পর অরণি তাকে বারান্দায় নিয়ে এলো। গম্ভীর মুখে বলল, তুমি আমাকে কোনো প্রশ্ন করছো না কেন রাফাত? রাফাত ভ্রু কুঁচকে বলল, কি বিষয়ে প্রশ্ন করব? কালকে আমার সাথে কি হয়েছিল, কতটা হয়েছিল, তোমার কি একটু জানার আগ্রহ নেই? রাফাত ভারী গলায় বলল, এটা কি জানার আগ্রহ হওয়ার মতো বিষয়? জানি না, কিন্তু তোমার তো জানা উচিত। তোমার স্ত্রীকে সম্পূর্ণ ভিন্ন একজন পুরুষ স্পর্শ করেছে। তোমার কি জানা উচিত না সেই স্পর্শের গভীরতা কতটুকু ছিল? অরণি প্লিজ, এই বিষয়ে আর একটা কথাও না। কিন্তু আমি বলবো। তুমি যদি শেয়ার করার জন্য বলতে চাও তাহলে বলো, আমি মন দিয়ে শুনবো। কিন্তু যদি শুধু আমাকে জানানোর জন্য বলতে হয়, তাহলে বলার দরকার নেই।
অর্ণি বড় করে নিঃশ্বাস ছাড়লো। কিছু একটা ভেবে অন্যমনস্ক গলায় বলল, তোমাকে আজ আমি একটা গল্প শোনাতে চাই। শোনাও। গল্পটা একটি বাজে ছেলের। কোন বাজে ছেলে? বাজে ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করতো। কখন ডিস্টার্ব করতো? বিয়ের আগে করতো, এখন আর করে না। তারপর আমি ওর জ্বালাতন এত বিরক্ত হয়ে গেছিলাম যে এলাকা ছেড়ে চলে যেতে ইচ্ছে হলো। ছেলেটার অনেকগুলো বদঅভ্যাস ছিল। সে মারামারি করতো, ঝামেলা বাঁধাতো, সিগারেটও খেত, একদল ছেলে নিয়ে মাস্তানি করে বেড়াতো। সে ছিল ভার্সিটি লাফরাঙ্গা টাইপ। ওইরকম একটা ছেলের সাথে কিভাবে যে আমি পড়ে গেলাম, সে আমার পিছনে আঠার মতো লেগে গেল। তার হাত থেকে বাঁচতে আমি কিছুদিনের জন্য লুকিয়ে থাকলাম। ভেবেছিলাম তার চোখের আড়াল হলে সে আমাকে ভুলে যাবে, কিন্তু ঘটনা উল্টা হলো। বাড়ি ফিরে আমি জানতে পারলাম আমার বিয়ে ঠিক হয়েছে সেই বাজে ছেলেটির সাথে। কিন্তু আমি তো তাকে কিছুতেই বিয়ে করব না, অথচ আমাকে জোর করে তার সঙ্গে বিয়ে দেওয়া হলো। আমার মনে হলো আমার জীবনটা বুঝি ওখানেই থেমে গেছে, আর কখনো আমি নিজের মতো বাঁচতে পারবো না। এখন থেকে আমাকে বাঁচতে হবে মৃত মানুষের মতো। ভেবেছিলাম সে অন্য সবার মতো আমার রূপে মুগ্ধ হয়েছে, আমার সৌন্দর্য ভোগ করাই তার একমাত্র উদ্দেশ্য। কিন্তু বিয়ের পর 40 দিন পর্যন্ত সে যখন আমাকে একবারও অনুমতি ছাড়া স্পর্শ করলো না, তখন আমি বুঝলাম ভোগ না, আমি তার কাছে প্রায়োরিটি। যখন বাড়ির প্রত্যেকটি মানুষ আমার বিপক্ষে, তখন আমি ভেবেছিলাম সে বোধহয় আমাকে পুতুলের মতো নিয়ন্ত্রণ করতে চাইবে। কিন্তু সে আমাকে তার চেয়ে বেশি স্বাধীনতা দিল। এত ভালো করে এর আগে কেউ আমাকে বোঝেনি। নিজেকে খুলে রাখা বই মনে হলো তার কাছে। সে যেন আমার হৃদয়ের সব কথা জেনে নেওয়ার আশ্চর্য ক্ষমতা নিয়ে জন্মেছে। আমি মুখ ফুটে বলার আগে সে আমার সমস্ত প্রয়োজন বুঝে ফেলে। এমনকি কিছু প্রয়োজন আমি নিজেও বুঝতে পারি না, যা সে বোঝে। মাঝে মাঝে মনে হয় আমি কি স্বপ্ন দেখছি? সত্যি কি জীবন এত সুন্দর? জানো রাফাত, কালকে যখন ওই বীভৎস ঘটনাটা আমার সাথে ঘটলো, আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল ওই বাড়িতে থাকলে দম আটকেই মরে যাব আমি। যতবার রুম থেকে বের হব, স্টোররুমের দিকে যাব, ততবার সে খারাপ স্মৃতি ভেসে উঠবে, গা কাটা দিয়ে উঠবে। বারবার জঘন্য অনুভূতিগুলো মস্তিষ্কে বিচরণ করতে থাকবে। আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জীবনটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছিল, আর এখন মনে হচ্ছে ওই দুর্ঘটনাটাই একমাত্র দুঃস্বপ্ন ছিল। আর এই যে এই জীবনটা আমার কাছে সবচেয়ে সুন্দর স্বপ্ন। এই জীবনে তুমি নামক মানুষটা আরও বেশি সুন্দর। বলো না, কেন সব কিছু এত বেশি সুন্দর? কেন এত চমৎকার? কিভাবে? বলো না রাফাত, কিভাবে? তুমি এত ভালো কেন? তুমি কি ম্যাজিশিয়ান? বলো না, কেন করলে এত কিছু? কিভাবে করলে? অরণি রাফাতের হাত ধরে ঝাঁকাচ্ছিল আর এক নাগারে প্রশ্ন করে যাচ্ছিল। রাফাত হঠাৎ অরণিকে একটানে কাছে এনে জড়িয়ে ধরে বলল, অরণি, তোমার জন্য।